আমরা এবার অযোধ্যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। আর এবার আমরা পৌঁছে গেছি অযোধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠানের জন্য বাকি রয়েছে আর মাত্র হাতে কয়েকটা মাত্র দিন। উগ্রপন্থী আক্রমণের সম্ভাবনা থাকায় কড়াকড়ি প্রচুর বেড়ে গিয়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তবে এর মধ্যেই যেতে হবে। আর ট্রেনের টিকিটও কনফার্ম হচ্ছে না। এই অবস্থায় কি করবেন তা জানাবো এবার আপনাদের। দেখাবো একটি নতুন রাস্তা, আর ঘুরবো হনুমানগড়ি, রাম জন্মভূমি, আরও অনেক কিছু। জন্মভূমি উদ্বোধনের ঠিক আগে এই প্রচণ্ড শীতে ইউপিতে কেমন ঘুরলাম তা জানাবো। উত্তরপ্রদেশের সকালটা এরকম কুয়াশাচ্ছন্ন এই শীতের সময়। আমাদের সাথে একজন ছোট্ট সঙ্গী এসছে। আমাদের এই বিকল্প রুটে রয়েছে অপেক্ষাকৃত অনেক কম ভিড়, এবং এখান থেকে আপনি সহজেই ঘুরে নিতে পারেন পুরো অযোধ্যা নগরী। সে ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তিনটে আলাদা আলাদা সিকিউরিটি চেক পার করে আপনাকে ঢুকতে হবে। রাম মন্দির তো ঘুরবই, তবে তার সাথে থাকবে এখানকার স্ট্রিট ফুড এবং ভুড়ি ভোজ। রয়েছে ড্রাই ফ্রুটসের সম্ভার। সকালে স্বল্পাহার করতে বসেছি তিনজন। চলুন তাহলে দেখে আসি রাম মন্দির উদ্বোধনের ঠিক 4-5 দিন আগে কেমন অবস্থা আর ব্যবস্থাই বা কেমন সেখানে। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। দুপুর 1টার কুম্ভ এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে জমেছে বিশাল ভিড়। ট্রেন ছাড়লো প্রায় 20 মিনিট লেট করে। আমরা উঠলাম স্লিপার ক্লাসে। তবে শুরুতেই যেটা করতে হলো সেটা হলো আমাদের লাঞ্চ। আমরা এগ বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমরা উঠে পড়েছি কুম্ভ এক্সপ্রেসে। দুপুর 1টার সময় হাওড়া থেকে ছেড়েছে, আর আজ সকাল 4:18 পৌঁছবে। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের ফেরার টিকিট কনফার্ম হয়ে গেলেও যাওয়ারটা কিন্তু কনফার্ম হয়নি। তাই টিটিকে এক্সট্রা কিছু ফাইন দিয়ে আমরা চড়ে বসলাম স্লিপার ক্লাসে। কোথাও না কোথাও সিট পেয়ে যাব এই আশায়। তবে ট্রেনের এই ভিড় দেখে সেগুড়ে বালি। অগত্যা খাবার দাবার খেয়েই নিজের মন ভোলানোর চেষ্টা করলাম। কাল ভোর 4:18 আমরা নামবো সুলতানপুর, সেখান থেকে অযোধ্যা। আর ট্রেনে বসার জন্য আমরা একটা ইউনিক টাইপের জায়গা পেয়েছি, সে আবার খুব একটা ভিতরে দেখাচ্ছি না। পাটনা ঢুকতেই ট্রেনের ভিতরকার অবস্থা ঠিক এই রকম। আপনারা পারলে এসি কাউচ বুক করার চেষ্টা করবেন। মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। আমরা এখন 12:10 এসে পৌঁছেছি। এরপরে ট্রেনটির হল্ট হচ্ছে বারাণসী, আর তারপর সুলতানপুর। ট্রেন আবার চলতে শুরু করলেই শুনতে পেলাম অ্যানাউন্সমেন্টে আগামী হল্টগুলোর ইনফরমেশন। কয়েক ঘন্টা ঘুম দিতেই ভোর হয়ে গেল, আর পৌঁছে গেলাম সুলতানপুর জাংশনে। হ্যাঁ, এই সুলতানপুর স্টেশনটি আমাদের বিকল্প রুট। আমরা কিন্তু অযোধ্যা স্টেশনে নামছি না, আমরা নামছি সুলতানপুরে। সকাল 6:15, আর আমরা নেমে পড়েছি সুলতানপুর স্টেশনে। কুম্ভ এক্সপ্রেস 2 ঘন্টা লেট। আর তার কারণ এই পিছনে দেখছেন কুয়াশা। এই ঘন কুয়াশার জন্য 2 ঘন্টা লেট হয়েছে কুম্ভ এক্সপ্রেস। হ্যাঁ, অযোধ্যা যাচ্ছি, তবে অযোধ্যাতে নামছি না। তার কারণ হ্যাঁ, অযোধ্যা থেকে অনেকগুলি ট্রেনকেই অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তো সেই কারণে আমরা একটা পুরনো কিন্তু ইউটিউবের প্রায় নতুন বলতে গেলে এরকম একটা রাস্তার হদিশ দিচ্ছি। সেটা হচ্ছে সুলতানপুর থেকে। সুলতানপুরে এই রাস্তাটা অনেক আগে ব্যবহার হতো, এখন অযোধ্যা স্টেশন হয়ে যাওয়ায় সবাই ওদিকেই যাওয়া প্রেফার করেন। কিন্তু এই সুলতানপুরে নামলে একটা সুবিধা হচ্ছে, এখান থেকে 60-65 কিলোমিটার দূরে অযোধ্যা।
আর এখান থেকে সব রকম বাস এবং গাড়ির সুবিধা রয়েছে। তো চলুন, ট্যুরটা শুরু হলো এইভাবে। অনুভব করলাম প্রচণ্ড ঠান্ডা, আর প্রয়োজন পড়ল 1 কাপ চায়ের। চা তো এখন খেতেই হবে, না হলে নয়। সুলতানপুর স্টেশনের বাইরে থেকে আপনি টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন। ইভেন ওখান থেকে ক্যাব সার্ভিসও আছে। আপনি চাইলে ওখান থেকেই গাড়ি ভাড়া করে আপনার উদ্দেশ্যে চলে যেতে পারেন। কিন্তু আমরা সুলতানপুরের ঠিক বাইরে থেকে জানতে পারলাম 1/2 কিলোমিটার দূরে আছে বাস আড্ডা, মানে আমাদের বাস স্টপ যেরকম সেরকম। তো সেখান থেকে আমরা বাস পেয়ে যাব। আর আমরা হ্যাঁ এক্স্যাক্টলি হাওয়াই আড্ডার মতনই বাস আড্ডাতে আমরা যাচ্ছি। আর এটা 1/2 কিলোমিটার দূরেই এখান থেকে। আর টোটোতে করে তো যেতেই পারতাম, কিন্তু এই যে ওয়েদারটা, যে চারিদিকে একটা কুয়াশা হয়ে রয়েছে, ঠান্ডা, খুব ঠান্ডা কিন্তু এখানে। আর এই ওয়েদারটাকে ফিল করবো বলে 1/2 কিলোমিটার হেঁটে একটু গা গরম করে নিচ্ছি। এখান থেকে যাবো বাস আড্ডাতে, ওখানে গিয়ে জানবো যে বাস কতক্ষণ পর ছাড়ে, কতক্ষণ সময় লাগে, কত ভাড়া, সব কিছু। আর দেখবো আশেপাশে হোটেল কি আছে। তো সেই সব ইনফরমেশন আসছে, চলুন। এই সাত সকালে কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। ইউপিতে নামার পরই কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি রামলালার প্রাণ প্রতিষ্ঠার নানা রকম ব্যানার, মানে প্রচার এখানে পুরো দমে রয়েছে। আর এখন তো ভোর, এখন বাজে 6:45। আমরা চাটা খেয়ে নিয়েছি, তবে দেখে কিন্তু মনে হচ্ছে না 6:45 বাজে। মনে হচ্ছে আমাদের ওখানকার 4:30 হবে, তাই না? হ্যাঁ, এখান থেকে বাদিকে অযোধ্যা 65 কিলোমিটার, আচ্ছা আজমগড় 144, আমেঠি 30, ডান দিকে। আমরা চলে এসেছি বাস আড্ডাতে। হ্যাঁ, তো এই বাস আড্ডাতে এসে জানতে পারলাম এখান থেকে প্রতি 20 মিনিট অন্তর অন্তর এখান থেকে অযোধ্যা যাওয়ার ডিরেক্ট বাস আছে। আর সময় লাগবে 1.5 ঘন্টা মতন। আর এই যে এখন এই সকালবেলা এত কুয়াশা, এর মধ্যে গিয়েও আমাদের কোনো লাভ নেই। তাই আমরা ঠিক করলাম এখন আমরা যাব একটা হোটেল দেখব, সেখানে কথাবার্তা বলে তারপর আমরা ফ্রেশ হয়ে 1.5-2 পরে এখান থেকে বেরোবো অযোধ্যার দিকে। বাস ডিপো থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই পেয়ে গেলাম হোটেল সঞ্জয় ডিলাক্সের দেখা। হোটেলটি সাধারণ, তবে রুমটি আমাদের জন্য যথেষ্ট ভালোই ছিল। আমরা কি করলাম, বাস আড্ডার কাছেই হোটেলটার নাম হচ্ছে সুরজ ডিলাক্স হোটেল। হোটেলটা রাস্তার একদম ধারেই, তো ডিপোর খুব কাছে। আর রিজনেবেলও, কারণ আমরা ঢুকলাম এখন সকাল 7টার সময়, আর আমরা থাকবো এখানে কাল সকাল 10টার আগে অবধি। তো সেই হিসাবে দেখলে আমাদের রুমটা ডিসেন্ট আছে। আর দেখা যাক, বাকি ইনফরমেশন আমরা পরে দেবো। আমরা এখন রয়েছি, আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলের রিসেপশনে। আর হোটেলটার নাম হচ্ছে সঞ্জয় ডিলাক্স হোটেল। আর এখানে রয়েছেন আমাদের ম্যানেজার বাবু, তার সাথে আমরা একটু কথা বলে নিই। भैया, आपका ये जो होटल का, इसके बारे में कुछ अगर जानकारी देना चाहते हैं, आपका लोकेशन थोड़ा बता दीजिए तो वीडियो में आ जाएगा। स्टेशन से उतरोगे, बस स्टॉप पे आओगे, बस स्टॉप से द्वितीय आवास के सामने संजय डीलक्स है। ফোন নাম্বার এখানে কোথাও থাকবে, আপনারা পেয়ে যাবেন। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য হবে অযোধ্যা। আর দেখছেন বাইরের ওয়েদার কিন্তু এখনো প্রচন্ড কুয়াশা। আর হোটেলটা দেখছেন খুব প্রাইম লোকেশনে একদম। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ডিপোতে এসেছিলাম। আর বাস ডিপোতে আসার পর ওখান থেকে জাস্ট একটু পায়ে হাঁটা ডিস্টেন্স, রাস্তার ঠিক পাশেই হোটেলটি। খুব অ্যাকোমোডেশন ভালো, অনেক রকম ইনফরমেশন পেলাম এখান থেকে, কিভাবে যেতে হবে সে ব্যাপারে অনেক রকম তথ্য পেলাম। তো আপনারা সস্তায় হোটেলটিকে চেক আউট করতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু একদিনের থেকে বেশি থাকবো, অর্থাৎ আজকে সকাল আমরা 7টায় চেক ইন করছি, আর কালকে সকাল 9টায় আমরা চেক আউট করবো। তো সেক্ষেত্রে 1000 টাকা ঠিকই আছে, তাই না? কথা বলতে বলতেই বাস পেয়ে গেছি কিন্তু আমরা। হ্যাঁ, আর উঠে পড়েছি 3 জনেই বাসে, একদম পিছনের সিটে বসে পড়েছি। লাগবে ঘন্টা 1.5 সময়। টিকিট কেটে ফেলেছি আমরা, পার হেড 98 টাকা করে পড়েছে, অর্থাৎ 60-65 কিলোমিটার মতন রাস্তা আমরা যাব 98 টাকা দিয়ে, লাগবে 1.5 ঘন্টা। দেখুন আমাদের সাথে একজন ছোট্ট সঙ্গী এসছে। হাই বলো বেটা, হাই। হাত হিলাকে বলো হাই।
নেই, লজ্জা পাচ্ছি। ঘন কুয়াশার বুক চিরে শুরু হলো আমাদের জার্নি। বাসের ভিতরটা অপেক্ষাকৃত গরম হলেও বাইরে যে তুমুল ওয়েদার তা বেশ টের পাচ্ছিলাম। তো চলে এসছি আমরা, আর এই দেখুন পিছনে লেখা আছে অযোধ্যা 3 কিলোমিটার এখান থেকে। আমরা আসলাম 1.5 ঘন্টা লাগলো। আর বাসে আসার সময় একটা জিনিস ফিল করলাম, এখানে কুয়াশা প্রচুর, যেরকম ঠান্ডা রয়েছে সেরকম চারিদিক দেখুন ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। তো চলুন এবার আমাদের অযোধ্যার দিকে যেতে হবে, এক্সপ্লোর করতে হবে পুরোটা। আর সারাদিন কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওটাতে। তা বলে আমরা অযোধ্যাতে চলে এসেছি শেষমেশ। তো বলো তোমার এক্সপিরিয়েন্স বলো এখন পর্যন্ত। এখনো অব্দি ভাই তো সবই বলেছে, চারিদিকে কুয়াশার প্রচন্ড ঠান্ডা, মানে অস্বাভাবিক, আমাদের ওখানের থেকেও বেশি। মন্দিরের কাছাকাছি যাওয়া যাক, তারপর দেখছি বাকিটা বলবো। উত্তরপ্রদেশের সকালটা এরকম কুয়াশাচ্ছন্ন এই শীতের সময়। হ্যাঁ, টেলিভিশনে যেরকম দেখি আমরা ধোয়াটে ধোয়াটে সব ছবিগুলো, সেগুলো কারণ কিন্তু ঘন কুয়াশা। আর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন একদম কাছে মন্দিরের। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব এক এক করে আমাদের যে টার্গেটগুলো আছে সেগুলো ফুলফিল করার। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হলো পেট পুজো। প্রচণ্ড খিদে পেয়েছে, কাল সারা রাত জার্নি করার পর সকাল সকাল এটাই দরকার। সকালে সলপাহাড় করতে বসেছি 3 জন, তারপরে এখান থেকে গন্তব্য আপনারা তো জানেনই। খাবার সুস্বাদু হলেও মন ভরল না, তাই ঢুকে পড়লাম আরেকটি দোকানে। সেখানেও চলল আবার ব্রেকফাস্ট। কি এবার ছিল ছোলে ভাটুরে আর তার সঙ্গে মিষ্টি। এই নাকা চৌকির মোড় থেকে আর 3 কিলোমিটার গেলেই রাম মন্দির। তো আমাদেরকে এখান থেকে একটা ছোট গাড়ি করে নিতে হবে। এখানে প্রচুর টোটো রয়েছে, দেখা যাক তারা কি বলে, যে কত পড়বে পুরো চার্জ আমরা যদি চাই নিজের ইচ্ছা মতন একটু ঘুরতে। তো বন্ধুরা আমরা উঠে পড়েছি একটা টোটোতে। সুলতানপুরে নামার পর থেকে এখন পর্যন্ত অযোধ্যার যতটুকু আমরা দেখেছি তাতে এটা মানতেই হচ্ছে, রাস্তাঘাট কিন্তু এখানকার খুব ইমপ্রেসিভ। আর কলকাতার মতন ওরকম হেভি ট্রাফিক এখন পর্যন্ত নজরে পড়েনি। আর রাস্তায় রয়েছে প্রচণ্ড সিকিউরিটি। হতে পারে সামনের এই যে 2-4 দিনের মধ্যেই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা, সে কারণেই সিকিউরিটি একটু বেশি। চলুন দেখি তার জন্য আবার আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় কিনা। তবে হ্যাঁ, এবার কিন্তু রাত্রে ট্রেনের ট্রাভেলটা বড্ড হেক্টিক হয়ে গিয়েছিল। সে কারণে আজকে আমরা কিন্তু খুব ভারী রকমের টিফিন করেছি, সে দৃশ্য তো আপনাদের দেখালাম। শ্রীরামচন্দ্রের দৌড়তে এসছি, তাই রামচন্দ্রের একটা গান শোনাই বন্ধুরা। चंदन है इस देश की माटी, तपोभूमि हर ग्राम है, हर बाला देवी की प्रतिमा, बच्चा बच्चा राम है, बच्चा बच्चा राम है। বীরেশ্বরের গান আর আশেপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা রাম মন্দিরের দিকে। ঝা চকচকে রাস্তা গড়ে উঠেছে অযোধ্যার চারপাশে এবং রাস্তার ধারগুলিতে তৈরি হচ্ছে বড় বড় হোটেল। এছাড়াও কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন আগামী ইভেন্টের জন্য। সব মিলিয়ে সাজো সাজো রব গোটা ইউপিতে। রাস্তার ধারের এই সিম্বলগুলো চোখে পড়তে লাগলো। চলছে নানান কাজ, ফিনিশিং টাচ যাকে বলে। আগামী দিনে অযোধ্যায় যে হতে চলেছে ভারতের সবচেয়ে বড় তীর্থক্ষেত্র, সেটা এখানকার প্রস্তুতি দেখলেই বোঝা যায় বন্ধুরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই অযোধ্যা নগরীর দ্বারে। হ্যাঁ, এই রাস্তাটি দিয়েই হেঁটে আপনাকে পৌঁছতে হবে রাম জন্মভূমির রাম মন্দিরে।
প্রবল সিকিউরিটি গার্ডের ঘেরাটোপের মধ্যে দিয়ে আপনাকে ঢুকতে হবে ভিতরে। এই জায়গাটিতে পৌঁছানো মাত্রই ফিল করতে পারলাম একটি আলাদা উত্তেজনা, আর এটা আমরা সবাই ফিল করলাম। আমরা এবার অযোধ্যায়, আর অযোধ্যায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই সেই দ্বার, যেই দ্বার দিয়ে আপনি যখনই অযোধ্যায় আসবেন এরপর ঘুরতে, রাম মন্দির দেখতে, এই দ্বার দিয়েই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। আর এই দেখুন আমাদের ঠিক পিছনটায় রয়েছে এই দু সাইডের যে পিলারগুলো, এগুলোকে আপনারা ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছেন আর নিউজ চ্যানেলেও দেখেছেন। তাই আমরা এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি আর দেখবো যে সামনে আর কি কি নজরে পড়ে। চলুন। এই রাস্তার উপর দিয়ে একমাত্র সিকিউরিটি ফোর্স এবং ভিআইপিদের গাড়ি অ্যালাউড, বাকি পায়ে হেঁটেই যেতে হবে। এই প্রবেশদ্বারটিকে নাম দেওয়া হয়েছে ধর্মপথ। আর এই ধর্মপথকে দেখুন পিছনের এই বোর্ডটিতে আলাদা আলাদা ভাষায়, সব ভারতীয় ভাষায় লেখা হয়েছে। এই রাস্তার দুপাশেও গড়ে উঠছে নানান হোটেল। আগামী দিনে তার সংখ্যা আরও বাড়বে বন্ধুরা। রাস্তার দুধারে রয়েছে নানান চিত্রকলা, আর তার মধ্যে ফুটে উঠেছে সম্পূর্ণ রামায়ণ ও তার নানান ছোট ছোট কাহিনী। কিছু কাজ এখনো বাকি, চলছে জোর কদমে। রামলালার প্রাণ প্রতিষ্ঠানের জন্য বাকি রয়েছে আর মাত্র হাতে কয়েকটা মাত্র দিন, আর এই সময়েও চলছে জোর কদমে কাজ। যে ফিনিশিং টাচটা এখন দেওয়া হচ্ছে সেটাই দেখা যাবে 22 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরেই। তো সেই কাজ প্রায় শেষের পথে, প্রায় কমপ্লিট জায়গার সব কিছু কাজই, কিন্তু এখনও সেসব ফিনিশিং টাচগুলো দেওয়া হচ্ছে, সেগুলোও আমরা দেখার চেষ্টা করছি আর সেগুলো আপনাদের দেখাবো। এই দেখুন আমাদের পিছনের এই যে পেন্টিংটি রয়েছেন, দেখুন এই দেয়ালে যে 3D পেন্টিংটা রয়েছে, এই পেন্টিংটা সদ্য ফিনিশ হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। শ্রীরামচন্দ্র 140 কোটি ভারতবাসীর আস্থা। আজকে 22শে জানুয়ারি তার মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে। আমরা 3 বন্ধু এখানে এসেছি, আর এটা বলতে কোনো দ্বিধাবোধ করছি না যে আমাদের জীবন ধন্য। হ্যাঁ, পরিবারের লোকেরাও বলে যেতে পারবে আমরা নইবা কর সেবার সময় আসতে পেরেছি, কিন্তু রামলালা প্রতিষ্ঠার আগে আমরা এখান থেকে ঘুরে গেছি। হ্যাঁ, এই মন্দিরটি আপামর ভারতবাসীর কাছে একটা সিভিলাইজেশনাল কি বলবো উইজডম, আর এটাই শেষ 500 বছর ধরে আমরা মিস করছিলাম। আর এই 500 বছরে চলে গিয়েছে কতগুলো প্রজন্ম, আর তাদের আশাও তাদের সাথে সাথে শেষ হয়ে যেতে বসেছিল। কিন্তু আজকে আমরা অন্তত গর্বিত যে আমাদের সময়ে আমরা এটা দেখতে পারলাম, তাই না? যে প্রভু রামকে আবার প্রতিষ্ঠা করা হলো এই ভারত ভূমিতে। চলতে চলতে নিমেষেই যেন ফুরিয়ে এলো এই রাস্তাটি। 4-5 কিলোমিটার হাঁটা যেন কোনো কষ্টই নয়। কাল সারা রাত জার্নি এবং তার কষ্ট যেন নিমেষে ভুলে গেলাম। এই সাইডে দেখছেন একটা স্টেশন রয়েছে। এই স্টেশনটার নাম দেওয়া হয়েছে রামঘাট হল্ট। এটা অ্যাকচুয়ালি শর্টকাটে মন্দির অব্দি আসার জন্য বানানো হয়েছে। এই ধর্মমার্গের বা ধর্মপথের দুদিকের দেয়ালে রয়েছে রামায়ণের সম্পূর্ণ কাহিনী, আর এই সম্পূর্ণ কাহিনী 3D আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যার বেশিরভাগই কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকি যেগুলি রয়েছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। রাস্তার বাদিকে নজরে পড়তে লাগলো কিছু পুরনো মন্দির এবং আশ্রম, এবং একটির সামনে কয়েকজন সাধুসন্ত দাঁড়িয়ে আছেন দেখলাম। নজরে পড়লো বেশ কিছু টেম্পোরারি ক্যাম্পও। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওটা পঞ্চবটি ক্যাম্প,
অ্যাকচুয়ালি ঠিক গঙ্গাসাগরে যেরকমভাবে ক্যাম্প আপনাদের দেখিয়েছিলাম, ঠিক একই রকমভাবেও এখানে ক্যাম্প তৈরি হচ্ছে। রাস্তার ডান দিকে রামঘাট হল্টের ঠিক পর থেকেই শুরু হলো স্টলের সারি সারি দোকান তৈরি হয়েছে আগামী দিনে এখান থেকে পথচারীদের সুবিধের জন্য। সামনেই একটি মোড় এবং সেখান থেকে ডান দিকে গেলে রেলওয়ে স্টেশন, আর বাদিকে হনুমানগাড়ি ও রাম মন্দির। 14 তারিখ থেকে 22 তারিখ অবধি সারা ভারতবর্ষে যে স্বচ্ছতার অভিযানে ডাক দেওয়া হয়েছে প্রতিটা মন্দিরের আশেপাশে, আমরা রাম মন্দিরে এসে দেখলাম স্থানীয় স্কুলের ছোট ছোট কচিকাচারা সেই কাজে যুক্ত হয়েছে। সরিয়ু নদীর জল এখানে চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এবং সাজানো হয়েছে খুব সুন্দর করে বন্ধুরা। আমরা এখন যাচ্ছি হনুমানগড়ির দিকে। এই ধর্মপথ থেকে, ধর্মমার্গ থেকে আমরা দুটো দিকে যেতে পারি। তো আমরা বাদিকে রাস্তাটা বেরিয়েছি, এখন আমরা যাব সবার আগে হনুমানগড়ি। হনুমানগড়ি আর মাত্র 1.5 কিলোমিটার মতন। রাস্তার দুধারে নজরে পড়তে লাগলো নানা পুরনো ও নতুন মন্দির এবং আশ্রম, সাথে জায়গায় জায়গায় অনুষ্ঠিত হচ্ছে নানান অনুষ্ঠান ফাংশন। কিছু পুরনো সুন্দর আশ্রমও দেখতে পেলাম, আর দেখলাম রাস্তার দুধার সেজে উঠেছে নানান গেরুয়া পতাকায়। তাতে কোনোটায় রামচন্দ্রের ছবি, কোনোটায় বজরংবলীর। বিক্রি হচ্ছে নানান পাথরে তৈরি মূর্তি এবং সিংহাসন সাজানোর জিনিস। রাস্তার দুধার সেজে উঠেছে নানান রঙে এবং সেই দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। প্রচণ্ড ঠান্ডায় জায়গায় জায়গায় দোকানদাররাই জ্বালিয়েছে আগুন এবং আগুন পোহাচ্ছে। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসার কথা এখানে, সে কারণে রাস্তার দুধারে সিকিউরিটি ফোর্স আটকে দিয়েছে সবাইকে কিছুক্ষণের জন্য, এবং তিনি চলে যেতেই আবার ছেড়ে দেওয়া হলো। আর আমরা এগিয়ে চললাম হনুমানগড়ির দিকে। ভিড় দেখুন বন্ধুরা এখানে। আমরা সবার আগে হনুমানগড়ির ঠিক সামনে পৌঁছেই ঠিক করলাম বাকিদের মতন আমরা তিনজনও লাগিয়ে নিলাম জয় শ্রীরামের তিলক। এখানে এসে হনুমানগড়িতে ঢোকার আগে আমরা তিনজনও ঠিক করলাম যে ঠিক আছে, তিলকটা লাগিয়ে নিই। এখন আর আগের মতন এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বাইরে থেকেই চলল সবার ফটো সেশন। আর ভিতরের এই লম্বা লাইন ঠেলে এগিয়ে গিয়ে দিতে হলো পুজো। হনুমানগড়ির মন্দির থেকে ঘুরে আমরা এখন তার সামনে থেকেই ডান দিকে ঘুরে গেলাম। কেন না, এবার আমাদের আসল উদ্দেশ্য কি, রাম মন্দির দেখা। রামলালার মন্দির যেটা তৈরি হচ্ছে আর উদ্বোধন হতে চলেছে 22 তারিখে, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। এখন রাম মন্দির যেতে গেলে সবার আগে আপনাকে যেতে হবে এই রাম মন্দিরটির সামনে দিয়ে। এটি হলো তিরুপতি রাম মন্দির। আর ঠিক তার সামনেই রয়েছে এই মার্কেটটি, যেখানে সেজে উঠেছে রাস্তার দুপাশ নানান প্রসাধনী জিনিস এবং পুজোর সামগ্রী নিয়ে। আর রয়েছে এমন পুজো পান্ডাল যেখানে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণুর নানান অবতার। ভক্তিই হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার ইচ্ছা, সব মিলিয়ে সব বয়সের ভক্তরাই ছুটে এসেছেন এখানে। এখানকার মার্কেটগুলিতে সব জায়গায় আপনি পাবেন রাম মন্দিরের ছোট্ট মিনিয়েচার। এছাড়া আরও অনেক এমন জিনিস যা আপনি অনায়াসেই বাড়িতে নিয়ে আসতে পারেন। এখানে এখনও দাঁড়িয়ে রয়েছে এমন কিছু
পুরনো মন্দির যা সে সময়কার মুঘল আক্রমণের হাত থেকে বেঁচে গিয়েছিল। পৌঁছে গেলাম রাম মন্দিরে ঢোকার রাস্তায়। এখানে সিকিউরিটি যেরকম পুলিশের, তেমন বানর সেনারও। আশেপাশের অলিতে গলিতে কিছু মুঘল নিদর্শনও দেখলাম। রাম মন্দিরের একদম দোরগোড়ায় তৈরি হচ্ছে একটি সুবিশাল মেট্রো স্টেশন। ভবিষ্যতে এখানেই আসবে মেট্রো। আমাদের পিছনে দেখছেন, ওই যে পিছনে যে বিল্ডিংটা দেখছেন তৈরি হচ্ছে, ওটা কিন্তু স্টেশন তৈরি হচ্ছে। আর এই যে দেখছেন ব্রিজটা, এটাতে আসবে মেট্রো। यहाँ पे भी आ रहे हैं 22 जनवरी को। वहीं मिलेंगे हम आराम से, वहीं मिलेंगे। बात कर सकते हैं, बात जो करना हो, कुछ बात करना चाहते हैं। এতক্ষণ আপনারা যাকে দেখলেন তিনি কিন্তু এসছেন আহমেদাবাদ থেকে। আর ওনার বক্তব্য যে উনি নিজের মনের কথাগুলি যোগী আদিত্যনাথের কাছে রাখতে চান। আর যোগী আদিত্যনাথ আসছেন এখানে, আজকেই ওনার আসার কথা ছিল, জানি না উনি আসবেন কি না। তবে ইনার সাথে দেখা হোক আর না হোক, মানুষের যে উচ্ছ্বাস আর আবেগ যে প্রবল এই জায়গাটিকে ঘিরে, সেটি এখানে আসলেই বুঝতে পারা যায়। সকাল থেকে মন্দির দর্শন চললেও বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু রাম মন্দির দর্শন বন্ধ থাকে। তাই আমরাও দুপুর 2টো বাজার অপেক্ষা করতে লাগলাম বাকিদের মতন। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল লম্বা লাইন। এই হচ্ছে প্রসাদ, রামলালার প্রসাদ। রামলালার যে ছোট মন্দিরটি, যেখানে আগে থেকেই পুজো হয়ে থাকে, সেখানে এখনও পুজো হচ্ছে। আর সেখান থেকেই এটি দেওয়া হয়েছে, প্রত্যেকেই দেওয়া হচ্ছে। আর আপনারা আসলে আপনাদেরও দেওয়া হবে। আর পূর্ণভূমির, এই মহান পূর্ণভূমির মাটি নিয়েছি, মাটি। হ্যাঁ, মাটি সংগ্রহ করেছে বীরেশ্বর, এবং ওর কথা হচ্ছে ও সেটি নিয়ে যাবে এবং বাড়ির সিংহাসনে রাখবে। হ্যাঁ, সত্যিই তো, রামচন্দ্রের জন্মভূমি এটি, এখানকার মাটি সিংহাসনে রাখার মতনই। বড় একটি আপডেট, লাস্ট 2-3 দিন ধরে আর কিন্তু রাম মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা, ফোন, এমনকি ঘড়ি নিয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না, বা পেনও নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুই নিয়ে ঢুকতে পারবেন না, শুধু আপনার পাসটি ছাড়া। তার মানে ভবিষ্যতে আর কখনো ক্যামেরা নিয়ে রাম মন্দিরের ভিতরের ভিডিও আর হয়তো কেউ ইউটিউবে ছাড়তে পারবে না, স্পেশাল পারমিশন ছাড়া অবশ্যই। তবে আমরাও ভিতরে ঢুকলাম সব কিছু রেখে দিয়ে। আর ভিতরে গিয়ে দেখলাম যে কাজ প্রায় কমপ্লিট, কিছু কাজ এখনো বাকি। দেখে মনে হয় যে এটা কি সম্ভব 7 দিনের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া। তবে আমার ভরসা যেটা হয়তো হয়ে যাবে। আর চলছে মারাত্মক চেকিং, 3টে আলাদা আলাদা সিকিউরিটি চেক পার করে আপনাকে ঢুকতে হবে, এবং বেরোনোর সময় একটা আলাদা চেক রয়েছে। সুতরাং কোনো কিছুই এখান থেকে সুরক্ষা বলের নজরে এড়োচ্ছে না। আর ভিতরে দেখলাম মেয়েদের কমান্ডো ফোর্সের একটা বাহিনী তদারকি করছে। পুরো মন্দিরটিকে একবার রাউন্ড কাটিয়েই বার করে দেওয়া হচ্ছে অন্যদিকে দরজা দিয়ে। অর্থাৎ রাম মন্দিরে উগ্রপন্থী আক্রমণের সম্ভাবনা থাকায় কড়াকড়ি প্রচুর বেড়ে গিয়েছে এই রাম মন্দির উদ্বোধনের 2-4 দিন আগেই। রয়েছে প্রচুর প্রেস এখানে, মানুষের আনাগোনা প্রচুর। এই দেখুন, সারা পিছনে দেখছেন লোক, দারুণ ভিড়। 22 তারিখে যে কি হতে চলেছে ভগবান জানে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো যেরকম কথা দিয়েছিলাম যে বেঙ্গল ডায়েরিজ বাংলার বাইরেও যেতে পারে, তো বাংলার বাইরে থেকে প্রথমবার আমরা ভিডিও পরিবেশন করছি আপনাদের জন্য। যদি আমাদের এই প্রয়াসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টসে জানান যে আর কীরকম ধরনের ভিডিও আপনারা চান, বা কোথায় গেলে আপনারা বেশি খুশি হবেন।
অযোধ্যার অলিতে গলিতে কিছুক্ষণ ঘুরে ফিরে চললাম আবার নিজেদের হোটেলের দিকে। তো আমরা এবার হোটেল থেকে বেরিয়ে যাব স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন রয়েছে 10:23। আমরা ছিলাম হোটেল সঞ্জয় ডিলাক্সে, আর এটা সুলতানপুর বাস আড্ডার খুব কাছে, অর্থাৎ বাসের যে ডিপো রয়েছে এখানে তার থেকে খুব কাছেই হোটেলটা, রাস্তার উপরে। আর মজার ব্যাপার, এর ঠিক সামনে থেকেই, রাস্তার ঠিক উল্টো দিক থেকেই বাস পাওয়া যায় অযোধ্যার জন্য। আর 98 টাকায় পার হেডে চলে যাওয়া যায় মাত্র 1.5 ঘন্টায়। অর্থাৎ যদি অযোধ্যায় কোনো কারণে পৌঁছতে না পারেন, ট্রেনের কারণেই হোক, টিকিট বুক হয়নি, বা ওখানকার রাশ যদি এড়াতে চান, তাহলে আমার মনে হয় সুলতানপুরের এই রুটটা একটা বাড়তি মাত্রা দেয় এখান থেকে যাওয়াটাকে। আর যাওয়াটাকেও বেশ এনজয় করবেন। দুদিকে ফাঁকা মাঠ, ক্ষেত, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে বাস। 1.5 ঘন্টা সময় লাগে এখান থেকে অযোধ্যা গিয়ে ওখানে দর্শন করতে। ফেরার সময় আবার 1.5 ঘন্টায় আপনি চলে আসতে পারেন এখানে। আর সুলতানপুর থেকে যদি আপনার টিকিট কনফার্ম থাকে, তাহলে 1/2 কিলোমিটার দূরে স্টেশন, ওখান থেকে ট্রেনে করে আবার ফিরে যেতে পারেন হাওড়া, যেভাবে আমরা এসেছি এবং যাব। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। কালকে কিন্তু এই জায়গাটা পুরো কুয়াশা ছিল, সারা দিন ধরে চলছিল কুয়াশা। আজকেও আছে, কিন্তু অনেক কম। এখান থেকে যাতায়াতের একটা সুবিধা হলো, জায়গাটিতে রাশ কম অযোধ্যার তুলনায়। অর্থাৎ বেশিরভাগ ট্রেন যেখানে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে লখনৌ বা অন্যান্য কোনো জায়গায়, সেখানে সুলতানপুর এসে এইখান থেকে হোটেলের ঠিক সামনে থেকে বাস ধরে মাত্র 1.5 ঘন্টায় পৌঁছানো যায় অযোধ্যা, এবং সারাদিন ঘুরে আবার বিকেলে বা একই বাসে চলে আসা যায়। বাস সার্ভিস মাত্র 20 মিনিট পরপর রয়েছে। ইভেন এই রাস্তায় যেখানে আমরা হাঁটছি, ঠিক সামনেই আমাদের বাস ডিপোটি রয়েছে। অর্থাৎ কোনো অসুবিধা নেই। এই রুটটা হতে চলেছে একটা বিকল্প রুট অযোধ্যা ভ্রমণের জন্য। খুব রাশ যেদিন যেদিন থাকবে অযোধ্যাতে, সেদিন সেদিন এই রুটটা প্রেফার করাটাই আমার মনে হয় বেস্ট হবে। সুলতানপুর স্টেশনে যাওয়ার পথে পেলাম এরকম একটি দোকান, যেখানে রয়েছে ড্রাই ফ্রুটসের সম্ভার। আর চোখে পড়লো নানান রকমের ড্রাই ফ্রুট, তার মধ্যে মোরব্বা থেকে শুরু করে আরও এগুলো কি বলে যেতে হবে, বাদাম চিপ, আরও দেখুন আমার পিছনে রয়েছে নানান জিনিস, তিলের নাড়ু, হ্যাঁ, যত রকমের ড্রাই ফ্রুটস আপনার মাথায় আসতে পারে সবই আছে এখানে। ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে এগোচ্ছি, তো ব্রেকফাস্টটা করে নিতে হবে। স্টেশনের কাছেই একটি হোটেলে ঢুকে পড়েছি, দেখা যাক কি পাওয়া যায় এখানে। আমরা অর্ডার করলাম পুরি, দেখা যাক পুরিগুলো এরকম হয়, খেয়ে আমরা বেরিয়ে যাবো। হোটেলটির নাম লক্ষ্মী হোটেল। হ্যাঁ, লক্ষ্মী হোটেল, স্টেশনের কাছাকাছি, একদম স্টেশন যেখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে ঠিক তার সামনেই। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, আপনি যখন ব্রেকফাস্ট করতে যাবেন কোথাও, সে স্ট্রিট ফুড হোক বা এরকম একটা ছোটোখাটো হোটেলে, তো সেখানে কিন্তু বুন্দি রায়তাটা খুব কমন। অর্থাৎ রায়তার মধ্যে বোঁদে দিয়ে দেওয়া হয়, টক আর মিষ্টির একটা অন্যরকম মেলবন্ধন হয় ওতে। আর এটা কিন্তু কমন এখানে। আপনি পুরি খাবেন যখন, তরকারি আর পুরীর সাথে আপনাকে বুন্দি রায়তাও সার্ভ করা হয় জায়গায় জায়গায়। একটা জিনিস কিন্তু কমন, এখানে ময়দার ব্যবহার কিন্তু নেই। যেখানেই খেয়েছি আটার হয় পুরো পুরিগুলো, আর প্রচণ্ড সফট, মানে ওটাকে প্রসেস করার সময় অনেক খেয়াল রাখা হয় যাতে ওটা ওরকমই নরম হয় যেরকম আমরা ময়দা থেকে খাই। তবে এটা হাইজেনিক প্লাস স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। 70 টাকা করে আমরা খেলাম পার প্লেট। 5টা করে পুরি ছিল, বুন্দি রায়তাও ছিল সাথে, আর অসাম ছিল, প্রেজেন্টেশনও ভালো ছিল। তো 70 টাকা ডিসেন্ট খাবার, খুব সুন্দর লাগলো। আমার তো মনে হয় দামটা জাস্টিফাইড, কি বলিস বলা? খুব সুন্দর খাবার। আর রায়তাটা একটু সকাল সকাল ফ্রেশ করে দিল, তাই না?
চলে এসেছি সুলতানপুরে। আর সুলতানপুর রেলওয়ে স্টেশন, এখান থেকেই আমাদের অযোধ্যা ভ্রমণ শুরু হয়েছিল, আর এখান থেকেই আমরা বাড়ি যাওয়া রাস্তা ধরবো। তো পুরো ডিটেল রইলো এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাবেন কমেন্টে, শেয়ার করবেন আপনাদের কেমন লেগেছে আর কি কি দেখতে চান এরপর। যেমন বেঙ্গল ডায়েরিজ বেঙ্গলের বাইরে গেল, তো আরও অনেক জায়গায় যেতেই পারে, তাই না? তো দেখা হচ্ছে পরের ভিডিও। আমরা তো ফিরে চলে এলাম আমাদের নিজেদের শহর কলকাতায়। তবে বন্ধুরা, একটা জিনিস এখনও শেয়ার করা বাকি। আগামী 23শে জানুয়ারি আসতে চলেছে ইউপিরই আরেকটা ভিডিও। সেই ভিডিওটায় থাকছে একজন আমাদের বিখ্যাত মহাপুরুষের নাম, এবং তিনি আমাদের সেরা বাঙালিও। আপনারা কি এই ঘাটটা দিয়ে তাকে রিলেট করতে পারছেন? দেখা হচ্ছে সেই ভিডিওতে।